আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আজকের পর্ব শুরু করছি। আমাদের গত পর্ব পর্যন্ত আলোচনা করেছিলাম আমরা আবেদন কিভাবে করতে হয়, এটা করা শেষ। এখন আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি ব্যাংকে টাকা জমা দেবেন বা কি ডকুমেন্ট একটু বোঝানোর চেষ্টা করছি। আপনি যখন আবেদন করেছিলেন তখন আপনাকে ৩ পৃষ্ঠার আবেদন ফর্ম দিয়েছিল। সেই আবেদন ফর্মের যে প্রিন্ট করতে বলেছিলাম, সেই আবেদন ফর্মের প্রিন্ট কপিতে আপনার যে জায়গাগুলো সিগনেচার লাগবে, সে জায়গায় সিগনেচার দিয়ে নেবেন। আর এনরোলমেন্টের যে পেপারটা আমি সাইডে দিয়ে দেবো, দেখে নেবেন। এনরোলমেন্টের যে পেপারটা আছে, ওখানে টাকার পরিমাণ লেখা আছে। এই ২টা কাগজ টোটাল নিয়ে আপনি যে কোনো সোনালী ব্যাংকের শাখায় চলে যাবেন। আপনার আশপাশে যে সোনালী ব্যাংকের শাখা আছে, এই শাখাতে গিয়ে আপনি ওনাদেরকে বললেই হবে আপনি পাসপোর্টের জন্য টাকা জমা দেবেন। ওনারা আপনাকে একটা চালান ফর্ম দেবে। এখানে আর আমি চালান ফর্মটা দেখালাম না, আপনার ব্যাংকে গেলেই ওনারা আপনাকে দেবে। তো এই ক্ষেত্রে আপনার ওনার ওই কাগজটা নিয়ে মানে যা লেখা লাগে লিখে টেখে ওনারা দেয়। লিখে আপনাকে চালান ফর্ম রেডি করে দেয় আর কি, একটা ইলেকট্রিক চালান ফর্ম যেটাকে বলে আর কি, যেহেতু ইন্টারনেটের জামানা। তো এই চালান ফর্মে আপনাকে শুধু যে জায়গায় সিগনেচার করতে বলবে, নামগুলো লিখতে বলবে সুন্দরভাবে, সেটা একটু অ্যাকুরেটভাবে দেখে লিখিয়ে আপনি এইটা ওখানে চালান ফর্মে টাকা যেভাবে জমা দিতে হয় ব্যাংকের মানে বিভিন্ন ব্যাংকে বিভিন্নভাবে কাজ করে আসলে। যেহেতু আমি করেছি ঢাকাতে, তো আপনি করবেন আপনার আশপাশের সোনালী ব্যাংকে। ওখানে যেভাবে চালানের টাকা নেয় ওখানে গেলেই হবে। আপনি ওখানে যাওয়ার পরে কাগজ জমা দিলে ওনারা চালান ফর্ম দেবে। আপনি চালান ফর্মটা নিয়ে সুন্দর করে লিখে জমা দেবেন। ওখানে ১ টাকাও বেশি নেবে না। যেটা ঠিক লেখা আছে সরকারি ফি, ওই টাকাটাই নেবে। যদি বেশি চায় আপনি বেশি কেন দেবেন? ব্যাংক তো এটা ভাই, এখানে দুর্নীতির কোনো জায়গা নাই। তো ওই টাকাটা জমা দিবেন। ওনারা আপনারে সম্পূর্ণ কাজ শেষ করে একটা সুন্দর করে রসিদ দেবে, যেটা আপনার টাকা যে জমা দিয়েছেন সেই রসিদ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা কীরকম হবে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, এইরকম একটা ফর্ম ওনারা আপনাকে দিয়ে দেবে আর কি, যে টাকা ওনারা বুঝে পেয়েছেন, রেখে দিয়েছেন। তাহলে টাকা জমা দেওয়ার কাজও আপনার শেষ। তাহলে আপনি কি করলেন এতক্ষণ যাবত? আমি একটু শর্টে বলি, আপনি আবেদন করার পরে যে ৩টা পৃষ্ঠা পাইছিলেন, সেটা এনরোলমেন্টের যে কাগজটা ছিল সেই কাগজটা, এই ২টা সহ আপনি ব্যাংকে গিয়েছিলেন। ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে আপনি কি করছেন, মানে টাকা যে জমা দিয়েছেন তার একটা রসিদ সহ ফিরে আসছেন। আর ওই যে একই কাগজের এক সাইড আপনি ফটোকপি করে রাখছিলেন, সেটা আপনার কাছে আছে। ওই এক সেট আর এই মানি রিসিটটা আপনি একটু আলাদা করে সুন্দর করে একটা ফাইলে রেখে দেন। আপনার কাজ আপাতত এটুকুই শেষ। এখন চলে যাব ৩ নাম্বার পয়েন্টে। কি ৩ নাম্বার পয়েন্টে আমি বলেছিলাম আপনাদেরকে যে পাসপোর্ট অফিসে যাওয়া। আপনি যে ডেটটা নিয়েছিলেন, যেই ডেটে আপনি পাসপোর্ট অফিসে যাবেন, যে সময়ে আপনার ঠিক সেই দিনে ঠিক সেই টাইমের অন্তত আধা ঘন্টা আগে যাবেন। যাওয়ার পরে সুন্দর করে আপনি ওখানে গেলেই আগে একটু ভালো করে দেখে নেন। এখন লাইন থাকে ২-৩ রকম। কোনোটা পাসপোর্ট সংগ্রহের লাইন, কোনোটা নতুন পাসপোর্টওয়ালাদের লাইন থাকে, কোনোটা পুরাতন পাসপোর্টওয়ালাদের লাইন। অর্থাৎ যারা পাসপোর্ট রিনিউ করতে যাচ্ছে বা আগে একটা পাসপোর্ট ছিল এখন নতুন কোনো কাজে গেছে, তাদের জন্য একটা লাইন থাকে। আর নতুনদের জন্য আরেকটা লাইন থাকে। তো আপনার যে নতুনদের লাইনটা, ওই লাইনে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে ওনারা আপনার কাছ থেকে কাগজ নেবে। এই ক্ষেত্রে আপনার কি নিয়ে যেতে হবে সেটা বলি। আপনি যখন পাসপোর্ট অফিসে যাবেন ওই দিন একটু আর একটা জিনিস, আপনি কোন ধরনের কাপড় পরে যাবেন চেষ্টা করবেন সাদা কাপড় পরে না যাওয়ার। আপনি একটু মানে পুরা ব্ল্যাক না পরে ব্ল্যাকের মধ্যে চেক ব্ল্যাক পরে যায়, তাইলে সবচেয়ে ভালো হয় আপনার ছবি তোলার জন্য। এবং একটু রিল্যাক্স মোডে যান, কারণ আমার যে ছবি তুলছে সর্বনাশ, পাসপোর্টের এই ছবি দেখলেই কেমন অশান্তি লাগে। তো একটু রিল্যাক্স মোডে যায় যাতে ছবিটা ভালো আসে। আপনার যাওয়ার সময় কী নিয়ে যাবেন? ওই যে ৩ পৃষ্ঠার আপনার ফর্ম দিয়েছিলেন, ফিল আপ করা ফর্ম দোকান থেকে নিয়েছিলেন, সেটা এনরোলমেন্টের যে কাগজটা ছিল, টাকার পরিমাণ লেখা ছিল সেটা, ব্যাংক থেকে যে আপনি টাকা জমা দিয়েছিলেন সেই জমাদানের রসিদটা, সাথে আপনার এনআইডি, আপনার বার্থ সার্টিফিকেট, আপনার বাবা এবং আপনার মায়ের এনআইডি একসাথে করে ২ সেট বানাবেন। এটা আবার ২ সেট বানাবেন। ধরেন ১ সেট হইলেই চলে, তাও ২ সেট বানাবেন। ২ সেট বানাবেন অর্থাৎ একটা বানানোর পর আরেকটা ফটোকপি করবেন। তো এইটা নিয়ে যাবেন, সিরিয়ালে দাঁড়ায় থাকবেন। যখন আপনাকে ডাকবে তখন আপনি গেলেন, আপনি জমা দিলেন। ওনারা চেক করে, ওখানে আর কিচ্ছু করে না, শুধু চেক করে আপনাকে রুম নাম্বার বলে দেবে, কোন রুমে যেতে হবে, সিল দিয়ে তারপর আপনাকে ওই রুমে পাঠিয়ে দেবে, যে রুমে গিয়ে আপনার ছবি ওঠানো হবে, চোখের মানে যা নিতে হয় আর কি, ফিঙ্গারপ্রিন্টই নাবি যাবে সব কিছুই নেয়, ওই রুমে পাঠিয়ে দেবে। তো এখানে একটা ব্যাপার, যখন আপনি লাইনে দাঁড়াবেন, ওনারা যখন আপনার পেপারগুলো চেক করবে, তখন আপনার নাম স্পেলিং, আপনার বাবা মায়ের নাম স্পেলিং জিজ্ঞেস করতে পারে। এগুলো ঠিকঠাক বলার চেষ্টা করেন। অনেক সময় হয় না, যেমন মায়ের নাম তো আমি জানি, তারপরে ভুল বলে ফেলছি, তাহলে কিন্তু ওনারা ক্যান্সেল করতে পারে। সো একটু রিল্যাক্স মোডে সব ঠিকঠাকভাবে বললেন। বলা শেষে আপনাদেরকে যে রুমে যাইতে বলবে সেই রুমে যাবেন। যাওয়ার পরে সুন্দর করে আপনারা ওই জায়গা সিরিয়াল থাকলে আপনার কাগজ জমা দেবেন এবং দেখে নেবেন আপনার সিরিয়ালটা কত।
তারপরে আপনার সেই সিরিয়াল অনুযায়ী, কারণ আমি আগারগাঁয়ে গেছিলাম, এখানে কোনো দালাল টালাল কোনো কাহিনী টাহিনী কিচ্ছু নাই, যে কারণে কোনো সমস্যা হয় নাই। হয়তো হইতে পারে আপনি যে জায়গায় যাচ্ছেন এই জায়গায় একটু সমস্যা আছে, সেই ক্ষেত্রে আপনার সিরিয়াল ব্রেক করতে পারে। সো আপনি আপনার সিরিয়ালটা স্ট্রংলি মনে রাখবেন, বসে থাকবেন, যাতে আপনার আগের সিরিয়াল গেলে পরে যেন আপনারটা ব্রেক করতে না পারে। আপনি ব্রেক করলে যেন আপনি বলতে পারেন। তাহলে আপনার কাজ শেষ হয়ে গেলে ওনারা আপনার ছবি টবি উঠায় নিয়ে আপনার যা যা করতে হয় সব করার শেষে সব কাগজ রেখে শুধু একটা রিসিট ধরায় দেবে, ডেলিভারি রিসিট, যে ওই রিসিটে লেখা থাকবে আপনি কবে পাসপোর্টটা সংগ্রহ করতে পারবেন। তাহলে আমাদের আপনার হচ্ছে গিয়ে পাসপোর্ট অফিসে যে কী করতে হবে, কী নিয়ে যেতে হবে, সব বিষয়টা আমি এখন বলার চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় আপনি ভিডিওটা আরেকটু টেনে দেখেন, আশা করি কোনো সমস্যা হবে না। আর বারবার বলতেছি, কোথাও এক্সট্রা টাকা দিয়েন না। পাসপোর্ট অফিসের সামনে গেলে হুদাই দেখবেন আপনাদেরকে ক্যান্সেল করার চেষ্টা করবে। আর পাসপোর্ট অফিসের ভিতরেও যদি আপনার কোনো কাগজ বা কোনো বিষয় নিয়ে সমস্যা হয়, আপনার ভিতরে জিজ্ঞেস করবেন, আপনি নিজে সমাধান করার চেষ্টা করবেন, কিন্তু কাউকে ধরেন না ভাই, তাহলে হুদাই আপনি দেখবেন যে 1-2-3 হাজার টাকা গেছে গা। এই হলো গিয়ে আমাদের পাসপোর্ট অফিসের প্রাথমিক কাজ। আপনার এটা করার শেষে আপনি ডং ডং করে বা যেমনি খুশি বাসায় ফিরে আসলেন। এখন আপনাদের সাথে আলোচনা করব ফাইনালি আমরা পুলিশ ভেরিফিকেশনের কী ঝামেলা আছে, কী হ্যাসেল আছে, কী ইনফরমেশন লাগে, কিভাবে করতে হয়, এবং আপনার পাসপোর্ট সংগ্রহ করার সময় কী কী লাগে কী না লাগে সে বিষয়গুলো। পুলিশ ভেরিফিকেশন, দেখুন আপনি যখন সব মানে পাসপোর্ট অফিসে গিয়ে ছবি টবি উঠায় কাজ শেষ করে একটা রিসিট নিয়ে চলে আসছেন বাসায়, এরপরে কাজ থাকবে হচ্ছে গিয়ে পুলিশ ভেরিফিকেশন। এটা আপনার কাজ না, ওনারাই আর কি এটা অফিস থেকে ডিরেকশন দিয়ে দেন, পুলিশ দেন। তখন আপনি যদি ঢাকায় থাকেন তাহলে আপনার স্থায়ী ঠিকানাতে আপনার যাবে পুলিশ ভেরিফিকেশন একবার, এবং আপনার যে জায়গায় বর্তমানে আছেন এই জায়গায় আসবে আর একটা ভেরিফিকেশন। দুই জায়গা দুইভাবে হবে। তো আপনি যদি গ্রামেই থাকেন, একই জায়গায় থাকেন, তো সেই ক্ষেত্রে একবারই ভেরিফিকেশন হবে, কোনো সমস্যা নেই। তো ধরেন আপনি দুই জায়গায় আছেন আমার মতো, তো আপনার গ্রামের বাড়িতে ভেরিফিকেশন গেল, আপনাকে ফোন দেবে, ফোন নাম্বারটা খুব যত্নে একটু খেয়াল রাখেন। ফোন রিসিভ করার ধরেন আপনি যদি রিসিভ না হয় তাহলে একটু সমস্যা হয়, কারণ হচ্ছে গিয়ে ধরেন পুলিশ অফিসাররা তো 3-4 বার ফোন দেবেন না, হয়তো একবার বা দুইবার দিয়ে ফেলতে পারেন, আপনিও বুঝলেন না, ব্যাকও করলেন না, তাহলে ঝামেলা কিন্তু, তাই না? আপনি একটু সতর্ক দৃষ্টি রাখেন যখন থেকে আপনি পাসপোর্ট অফিসের কাজ শেষ করে এসে বাসায় থাকবেন। 1-2 সপ্তাহের মধ্যে আপনি ফোন পেয়ে যাবেন সর্বোচ্চ, বললাম নর্মালি 1 সপ্তাহের মধ্যে পাওয়ার কথা। তো ধরেন আপনার ফোন আসছে, উনি আপনাকে সুন্দর করে বোঝায় বলবে যে আপনি অমুকে কিনা, তাহলে আপনার পাসপোর্টে একটা ভেরিফিকেশন আসছে, তাহলে আপনি আমার সাথে দেখা করেন, কী কী ডকুমেন্ট নিয়ে আসতে হবে সেটা ওনারা বলে দেয়। তাও আমি একটু বলে দিচ্ছি। যখন আপনার পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ ডাকবে, সেক্ষেত্রে আপনার প্রথমেই আপনার এনআইডি, আপনার বার্থ সার্টিফিকেট, আপনার মায়ের এনআইডি, আপনার বাবার এনআইডি, আপনার যে অভিভাবক তার এনআইডিটাও সাথে রেখেন, সমস্যা নাই। এছাড়াও আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেটগুলো থাকে, ধরেন জিএসসি, এসএসসি, এইচএসসি, অনার্স, যে কোনো দুইটার সার্টিফিকেট ভালো হয়। আপনি অনার্স, এইচএসসি বা এসএসসি, এইচএসসির সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড বা মার্কশিটের ফটোকপি সাথে নিয়ে, 1 কপি ছবি নিয়ে আপনি গেলেন তার সাথে, যে সময় সে ডাকে, যত দ্রুত তার সাথে দেখা করবেন তত দ্রুতই আপনার পাসপোর্টটা কিন্তু রেডি হবে। সো আপনি যাবেন, সাক্ষাৎ করবেন, তারপরে ওই জায়গার কাহিনী আমি আর না বলি, আপনারা ডিল করে নিন কেমনে কী করবেন। এটা গেল। আর যদি আপনার ধরেন এমন হয় আপনি স্থায়ী ঠিকানায় উপস্থিত নাই, ওই জায়গায় পুলিশ অফিসার আপনাকে ফোন দিয়েছেন, যেতে বলতেছেন, আপনি তাকে রিকোয়েস্ট করবেন যে স্যার আমি এখন ঢাকা শহরে আছি, আমি কর্মব্যস্ততার মধ্যে আছি, আমি না এসে কীভাবে সলিউশন করতে পারি, উনি আপনাকে রাস্তা বলে দেবেন। সেই ক্ষেত্রে হয়তো আপনার কোনো রিলেটিভকে পাঠাইতে বলতে পারে, তাদেরকে আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে যেতে হবে। আপনার সকল ডকুমেন্ট তাদের কাছে পাঠিয়ে দেবেন কুরিয়ার করে বা যেভাবে পাঠান, যেগুলো বলে আসছি একটু আগে, সেই ডকুমেন্টগুলো নিয়ে ওনারা তার সাথে কথা বলে বাকি কাজ সমাধান করবে, আর গভীরে না যায়। এবার আপনি যেহেতু প্রেজেন্ট এরিয়াতে আসেন, এই জায়গায় আপনার একটা ভেরিফিকেশন হবে। কোনো এক সময় হঠাৎ করে দেখবেন একজন পুলিশ অফিসার আপনাকে ফোন দিয়েছেন যে আপনার ভেরিফিকেশনের জন্য আপনি চলে আসুন এই ডকুমেন্ট নিয়ে। সেম ডকুমেন্ট যেগুলো আগে বলেছি, সেই ডকুমেন্টগুলো নিয়ে আপনি আবার তার সাথে দেখা করবেন। আপনার নাম জিজ্ঞেস করবে, বাবার নাম, মায়ের নাম, হাবি জাবি জিজ্ঞেস করবে, সিগনেচার নেবে, তারপরে তার সাথে বাকি কথাগুলো আপনি শেষ করবেন। আমি আর এদিকে না যাই, কাজ শেষ, এবার আপনি বসে ঝিমাইতে থাকবেন। ওকে, তাহলে আমাদের পুলিশ ভেরিফিকেশনের কাজটাও মোটামুটি শেষ হলো। এখন আপনার কাছে কি রইল? পুলিশ ভেরিফিকেশনে তো আর আপনাকে কোনো ডকুমেন্ট দেবে না, তারা কোনো কিছুই দেবে না, বরঞ্চ কাগজগুলো রেখে দেবে। আর হ্যাঁ, কোথাও কিন্তু মূল কাগজ দিতে হয় না, আবার মূল টুল কাগজ কোনো কিছু দিয়েন না। আপনার কাছে আছে শুধু এখন হচ্ছে পাসপোর্ট কালেক্টের জন্য একটা রিসিট, আর কিছু নয়, একটা রিসিট এনাফ। এখন আপনার ফোনের দিকে তাকায় থাকতে হবে,
যে পাসপোর্টের জন্য ওই যে প্রথম যে এসএমএসটা আসছিল না, প্রথমে কিন্তু একটা এসএমএস আসছিল আপনার কাছে, ঠিক ওই জায়গায় আরেকটা এসএমএস আসবে। 2টা পুলিশ ভেরিফিকেশন হয়ে গেলে সাধারণত 3 থেকে 4 দিন বা 5 দিনের মধ্যে দেখবেন একটা এসএমএস আসছে, আপনার পাসপোর্ট রেডি, আপনি কালেক্ট করতে পারেন। আপনার মানি রিসিটে বা কালেক্ট রিসিট যেটা আপনি ওই যে ছবি তুলতে গিয়ে নিয়ে আসছিলেন, ওই রিসিটে ডেলিভারি ডেট লেখা থাকবে। কিন্তু আপনার কাছে যদি এসএমএস আসে আর যদি ওনারা বলে রেডি, ডেটের আগে গেলেও আপনি পাবেন, সমস্যা নেই। আমার যেমন 9 তারিখ ছিল ডেলিভারি ডেট, আমি 8 তারিখে গেছিলাম, কারণ আমি এসএমএস আগে পেয়ে গেছিলাম। বরঞ্চ আমি এসএমএস পেয়েছিলাম 6 তারিখে, আমি তাও গেছি হচ্ছে কি 8 তারিখে। তো আপনি যদি এর আগেই যান, যেহেতু আপনাকে এসএমএস দিয়ে মানে রেডি, আপনি গেলেই পাবেন। সো কোনো সমস্যা নেই। তাহলে আপনি যাওয়ার সময় শুধুমাত্র কি নেবেন, ওই মানে রিসিপ্টটা নিয়ে যাবেন। যাওয়ার পরে আপনার পাসপোর্ট অফিসে আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন পাসপোর্ট কোথায় ডেলিভারি দেওয়া হয়। আমাদের এখানে যেমন টোকেন দেয়, টোকেনটা নিয়ে বসেছিলাম। বসে থাকার পরে ওনারা ডাকলেন, সিরিয়াল ধরে ধরে গেলাম। আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম। এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি। আপনি শুধু মানি রিসিপ্টটাই নিয়ে যাবেন না, সাথে আপনার এনআইডিটা নিয়ে যাবেন, মূল এনআইডিটা নেবেন, আপনার মায়ের, আপনার বাবার, এই 3টা জিনিস একটু সাথে রাইখেন। বলা যায় না অনেক সময় ওনারা দেখতে চান। এই 3টা এনআইডি আপনার কাছে থাকলে সবচেয়ে ভালো। কোনো ফটোকপি টটোকপি না। ওনাদের মেইন এনআইডি, আপনারটা মেইন থাকবে, আপনার বাবা মায়েরটা ফটোকপি থাকবে। সো এই 3টা থাকলে কোনো ঝামেলা হবে না আশা করি। গেলে ওনারা এটা চেক করে সুন্দর করে আপনাকে আপনার পাসপোর্ট বুঝিয়ে দেবে। এর সাথে সাথে আপনার পাসপোর্টের হ্যাসেলপূর্ণ যে জার্নিটা মনে করা হয়, হ্যাসেলহীনভাবে শেষ হয়ে যাবে আশা করি। আমাদের পাসপোর্টের যে বিষয়গুলো যতটুকু হয়েছিল আমার সাথে যা আমি পুরোটাই বলার চেষ্টা করছি। যদি এর মধ্যেও কোনো কিছু আপনাদের এখনও জিজ্ঞাসা করা থাকে লিখতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। সকলে সুস্থ এবং ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।